নমস্কার, শক্তি নিউজ 24/7-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অ্যাস্ট্রো টক অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি আমি শুভ্র। আমাদের এখন প্রায় দিনই আপনারাও দেখে থাকবেন যে আমরা কখনো না কখনো কোনো না কোনো সমস্যার মধ্যে পড়ি। সেটা হতে পারে পড়াশোনার সমস্যা, হতে পারে বিবাহের সমস্যা বা দাম্পত্য জীবনে কলহ, বিভিন্ন কিছু সমস্যায় আমরা কিন্তু জর্জরিত হয়ে পড়ি। কপালে আমাদের নতুন করে চিন্তার ভাঁজ তৈরি হয় যে এই সমস্যা থেকে বেরোবো কী করে। অনেকেই অনেক কিছু পথ অবলম্বন করে। অনেকে ভাবেন যে কোন গ্রহের দোষে কিসের জন্য এতটা সমস্যা হতে হচ্ছে, এতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সেটা অনেক সময় আমরা ভেবে পাই না। এবং সেইখান থেকেই কিন্তু আমরা বিভিন্ন জ্যোতিষীর কাছে যাই, হাত দেখাই। কখনো হয়তো সমস্যার সমাধান হয়, কিন্তু কখনো দিনের পর দিন আপনারা যান, কিন্তু সেই সমস্যার সমাধান হয় না। কোথায় গেলে পরে সেই সমস্যার সমাধান হবে, এই প্রশ্নটাই কিন্তু আপনাদের মাথার মধ্যে ঘুরতে থাকে। আর সেরকমই একজন মানুষ, যিনি এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন, কি করে ভালো থাকবো, আপনারা কি করে ভালো থাকবেন, কি করে আমরা ভালো থাকবো, সকাল থেকে রাত পর্যন্ত যিনি এই কাজই করছেন, তিনি আজ আমাদের সঙ্গে রয়েছেন শক্তি নিউজ 24/7-এর স্টুডিওতে। একটুখানি পরিচয় করিয়ে দেবো আপনাদের সঙ্গে। যে রয়েছেন জ্যোতিষশাস্ত্রী, জ্যোতিষ রত্ন, হস্তরেখা ও বাস্তুশাস্ত্র বিশারদ, গোল্ড মেডেল বিশ্ব জ্যোতিষ বিদ্যাপীঠ থেকে এবং মেম্বার অফ অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ প্রজেক্ট অর্থাৎ MARP কলকাতার একজন সদস্য, জ্যোতিষগুরু পণ্ডিত শ্রী সন্তোষ ভট্টাচার্য। স্বাগত জানাই আপনাকে আমাদের অ্যাস্ট্রো টক অনুষ্ঠানে। নমস্কার সুব্রতবাবু। নমস্কার। আমাদের আজকের যে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়, এবং অনেকেই এই বিষয়টা জানেন বলতে এই যে কথাটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেটার সাথে অনেকেই কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত, বা আমরা কিন্তু এটা রেগুলারলি শুনে থাকি। কিন্তু আসলে কি এটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না। কাল সর্প যোগ, এই কাল সর্প যোগ আসলে কি এবং তার কিভাবে প্রতিকার হবে, সেই নিয়ে আমরা কথা বলবো। এবং সন্তোষবাবু রয়েছেন আমাদের সঙ্গে। সন্তোষবাবু, সরাসরি আপনার কাছেই প্রথমে চলে আসি। এই যে কাল সর্প যোগ আমরা সবসময় শুনতে পাই, বা কারোর কাছে যদি অনেকেই বলেন যে আমার কাল সর্প যোগ চলছে, যার জন্য লাইফে এত কিছু সমস্যা তৈরি হচ্ছে। আসলে কি এই কাল সর্প যোগটা একটু যদি আমাদের দর্শকদের জন্য ডিটেলে বলেন। নমস্কার, আমার পরিচয় প্রথমে আমি আপনাদেরকে বলি। আমার নাম শ্রী সন্তোষ ভট্টাচার্য। আমার এই প্রফেশন বলতে গেলে আমার বংশ পরম্পরা। আমি হচ্ছি ট্র্যাডিশনাল পণ্ডিত এবং জ্যোতিষ গুরু। পরম্পরা থেকে আমি এই জায়গায় এসেছি। তো আমার একটা নিজস্ব যজমান কুল আছে। আমি পৌরোহিত্যও করি এবং কুষ্টি বিচার করি, কুষ্টি তৈরি করি, এবং তারাপীঠে মানব কল্যাণে যাদের কোনো অসুবিধা থাকে তাদের সেই প্রতিকারটুকু মায়ের কাছে গিয়ে মাকে প্রার্থনা করে মায়ের কাছে সেটুকু করার চেষ্টা করি। তো আজকের দিনে জ্যোতিষশাস্ত্র এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে দিনে দিনে, যে সবাই কিছু কিছু জায়গায় কিছু কোর্স করে পড়ে, আর জ্যোতিষাচার্য বা জ্যোতিষশাস্ত্রী বা তন্ত্রগুরু বা জ্যোতিষগুরু এইসব হয়ে সবাই চেম্বার করে বসে পড়ছে। কিন্তু আসলে জ্যোতিষ জিনিসটা হচ্ছে, যিনি জ্যোতি দর্শন করেন বা জ্যোতির উপাসনা করেন তিনি একমাত্র জ্যোতিষ। এবং এটা হচ্ছে কি গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যা বলতে কীরকম, যেমন আমার দাদু ছিলেন পণ্ডিত ঈশ্বর শ্রীপতিনাথ ভট্টাচার্য। উনি ছিলেন, তখন পুরুলিয়া ছিল মানভূম, সেখানে তিনি ছিলেন কাশীপুরের রাজা, কাশীপুরের রাজবাড়ির কাশীপুরের রাজার পণ্ডিত ছিলেন। এবং তিনি তখনকার দিনের কাব্য ব্যাকরণ তীর্থ বেনারস থেকে পাশ করেছিলেন। এবং মণিহারা গ্রাম, বর্ধিষ্ণু গ্রাম, সেখানে ব্যানার্জি, মুখার্জি, চ্যাটার্জি সমস্ত ওখানের যে সমাজ তাকে কিন্তু কুলগুরু হিসেবে গ্রহণ করেছিলেন রাজার কাছ থেকে। গিয়ে পড়ে তার কাছ থেকে পারমিশন নিয়ে তেনার কাছ থেকে উনি, এবং উনার মণিহারাতে একটি টোল ছিল,
সংস্কৃতের টোল, তখন তো সব টোলে পড়াশোনা করা হতো। তো সেই সংস্কৃতের টোলের উনি নিজে পণ্ডিত ছিলেন এবং সেই টোলের নাম ছিল বিদ্যুৎ সাহিনী চতুষ্পাঠী। তো তিনার 4 ছেলে। প্রথম হচ্ছে প্রভাত ভট্টাচার্য, যাকে হিরু ভট্টাচার্য বলে ডাকা হতো। তারপরে আমার কাকু অজিত ভট্টাচার্য। আমরা কিন্তু পরম্পরা হিসেবে সবাই কিন্তু এই জ্যোতিষের কাজ আমরা কিন্তু করে আসছি এবং পুজো আর্চার কাজ আমরা করে আসছি। তো এখন যেটা হচ্ছে যে আমাদের যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে যে কালসর্পযোগ। কালসর্পযোগ নিয়ে মানুষ এত বিভ্রান্তির মধ্যে কাটাচ্ছে যে যেটা আমরা মানে সর্বদাই এটাকে নিয়ে আমরা কিন্তু ভয় পাচ্ছি। কিন্তু কালসর্পযোগ মানেই যে সেটা খারাপ সেটা কিন্তু নয়। কালসর্পযোগ, কাল অর্থাৎ সময় বা ক্ষণ, সর্প মানে হচ্ছে সাপ, আর যোগ মানে হচ্ছে অবস্থান। যেই অবস্থানে এই ইয়েটা থাকার জন্যে তার কালসর্প যোগ হচ্ছে। তো কালসর্প যোগ নিয়ে আমরা কিন্তু প্রত্যেকেই জন্মাই। এটাকে যদি আমাদের একটা মানে মাথার থেকে পুরো একটা যদি পা পর্যন্ত একটা মানুষকে যদি বোঝায়, তাহলে মাথাটা হয়ে গেল আমাদের কাল, আর আমাদের এই গলার থেকে যে অংশটা একদম নিচ পর্যন্ত যেটা নেমে আসছে, এটা একটা সর্পের মতো কুণ্ডলীকৃত হয়ে পড়ে থাকে। তো আমরা যখন জন্মগ্রহণ করি তখন কিন্তু প্রতিটি মানুষের তথা জীব জন্তু পশু পক্ষী সবাইকারই কিন্তু প্রথমে দেখবেন যখন মাতৃগর্ভ থেকে সে যখন ভূমিষ্ঠ হতে যায় তখন তার প্রথমে কিন্তু মাথাটা নির্গত হয়, তারপরে তার সমস্ত শরীরটা নির্গত হয়। এবং আমরা যখন মায়ের কাছ থেকে যখন নাড়িটা ছেদ করা হচ্ছে সেই সময়টা দেখবেন ডাক্তারবাবু সময়টা দেখেন বা আমরাও হয়তো দেখতে বলি যে সময়টা কোন সময়টাতে নাড়ি ছেদনটা করা হচ্ছে বা মায়ের কাছ থেকে শিশুটিকে আলাদা করা হচ্ছে। সেই যে ক্ষণ, সেই যে সময়, সেইটাকে বলা হয় লগ্ন। সেই সময়টাকে ধরা হয় লগ্ন, অর্থাৎ এতদিন যে মাতৃগর্ভে যে ছিল অতদিন তার মাতৃগর্ভে মায়ের উপর যে গ্রহের যে প্রভাব শুভ এবং অশুভ সেই প্রভাব তার মধ্যে পড়েছিল। কিন্তু যখনই নাড়ি ছেদ হয়ে গেল, যখন বাচ্চাটা প্রথম করে চিৎকার করলো, সেই সময় থেকে কিন্তু বাচ্চার উপরে সমস্ত গ্রহের কিন্তু প্রভাব তার উপরে পড়তে শুরু করলো। এবারে সেটা ব্যাড ইয়া গুড, ভালো এবং খারাপ দুটোই পড়তে পারে। তো মেন যে ব্যাপারটা যে কালসর্প যোগ নিয়ে আমরা প্রত্যেকেই জন্মগ্রহণ করি, কিন্তু কালসর্প যোগটা কুণ্ডলিতে সেটা হচ্ছে কি না সেই যোগটা আমরা গ্রহ নক্ষত্র, আমাদের যে 12টা রাশি 12টা গ্রহ, সেই জায়গাতে আমরা দেখে পরে আমরা বলি যে এর কালসর্প যোগ হয়েছে কুণ্ডলিতে। তো সেটা কীরকম, রাহু এবং কেতু তার এক পার্শ্বে সমস্ত কিছু গ্রহ অবস্থান করছে, আর এক পার্শ্ব কিন্তু সমস্ত ইয়েগুলো কিন্তু ফাঁকা থাকছে। তখন সেটাকে আমরা রাহু এবং কেতুর এক পার্শ্বে গ্রহ থাকছে, অপর পার্শ্বে কিন্তু কোনো গ্রহ থাকছে না, তখন সেটাকে আমরা কিন্তু কালসর্প যোগ বলে পরিগণিত করছি। কিন্তু কালসর্প যোগ আমাদের যেটা প্রাচীন যে জ্যোতিষ সেটাতে কিন্তু কোথাও এর কিন্তু দেয়নি, কোথাও লেখা নেই কালসর্প যোগের নিয়ে, উল্লেখই নেই। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এটাকে রিসার্চ করে সেটাকে করা হয়েছে যে কালসর্প যোগ এই জন্যে মানুষ তার কিছু কিছু জিনিস তার শুভ ফল বা খারাপ ফল ভোগ করছে। তো কালসর্প যোগ আমাদের 12 প্রকারের কালসর্প যোগ হয়ে থাকে, এবং কালসর্প যোগ মানেই যে খারাপ সেটা কিন্তু নয়।
কালসর্প যোগে অনেক সেলিব্রিটি মানুষ আছেন যারা কালসর্প যোগ থাকা সত্ত্বেও তারা হাই প্রোফাইলে তারা বিলং করছেন। যেমন ধরুন জওহরলাল নেহেরু, ওনার কালসর্প যোগ ছিল এবং উনি এত বড় একটা দেশের নেতা ছিলেন। রাজীব গান্ধী, আমাদের ক্রিকেটের যে কিংবদন্তি সচিন তেন্ডুলকর, এনারও জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ ছিল। মানে আপনার কথা অনুযায়ী এইটুকু তাহলে স্পষ্ট হচ্ছে যে কালসর্পযোগ থাকা মানে ওই যে হায় হায় আমার লাইফটা হয়তো হয়ে গেল, আমার আর কিছু হবে না, এইটা চিন্তা করাটা একদম না, মোটেও না। ওটা চিন্তা একদমই করবেন না, কারণ কালসর্প যোগ আমাদের যে 12 প্রকার যে কালসর্প যোগ আছে বললাম, সেই কালসর্প যোগটা দেখতে হবে তার কুণ্ডলিতে কোন কালসর্প যোগটা পড়েছে। যেমন আমাদের প্রথম কালসর্প যোগ হচ্ছে অনন্ত কালসর্প যোগ। অনন্ত কালসর্প যোগটা কীরকম না, লগ্নে রাহু থাকবে এবং সপ্তমে অপর পার্শ্বে কেতু থাকবে, একদিকটা শূন্য থাকবে, একদিকটা সমস্ত গ্রহ থাকবে। এটাকে বলা হয় অনন্ত কালসর্প যোগ। অনন্ত অর্থাৎ আগের জন্মেও সে কালসর্প যোগ, ওই অনন্ত কালসর্প যোগ নিয়েই জন্মগ্রহণ করেছিল। এই জন্মেও সে ওই কালসর্প যোগ নিয়ে জন্মগ্রহণ করেছে, আবার পরের জন্মও ওই কালসর্প যোগ নিয়ে সে জন্মগ্রহণ করবে। তো অনন্ত কালসর্প যোগ এইভাবে আমাদের 12টা কালসর্প যোগ আছে। সেটা আমাদেরকে দেখে পরে তার গ্রহের অবস্থান দেখে পরে সেটাকে আমাদেরকে বিচার করতে হয়। তো এরপর অনন্ত কালসর্প যোগ থেকে শুরু করে আমাদের যে 12টা কালসর্প যোগ আছে, হ্যাঁ, একদম আপনার শেষ নাগ পর্যন্ত আমাদের কালসর্প যোগ আছে। তো অনন্ত কালসর্প যোগ কোনটা হচ্ছে, যখন লগ্নে রাহু থাকছে আর সপ্তমে কেতু থাকছে, তখন কিন্তু এটা অনন্ত কালসর্প যোগ হয়ে যাচ্ছে। অনন্ত কালসর্প যোগে কি হচ্ছে না, একটা মানুষের অনন্ত কালসর্প যোগ যার হচ্ছে, তার কিন্তু প্রতিদিন তাকে কিন্তু স্ট্রাগল করতে হচ্ছে। সে যে স্ট্রাগল করছে, যে শ্রমটা সে দিচ্ছে, তার কিন্তু সে বেনিফিটটা কিন্তু পাচ্ছে না। সকাল থেকে রাত পর্যন্ত সে স্ট্রাগল করছে, কিন্তু বেনিফিট সেটা কিন্তু খুবই কম, লো রেট। তো আর কি হচ্ছে, যে কোনো মুহূর্তে তার কিন্তু পায়ে পায়ে কিন্তু তার বাধা সম্মুখীন সে হচ্ছে। আর আরেকটা হয় সবথেকে কালসর্প যোগে কী হয়, কর্ম এবং বিবাহ, এই দুটো জিনিসকে কিন্তু কালসর্প যোগে কিন্তু অতিমাত্রায় বাধা কিন্তু ঘটায়। আর অনন্ত কালসর্প যোগটা যে আমাদের 12 প্রকার যে কালসর্প যোগ আছে, তার মধ্যে অনন্ত কালসর্প যোগটা কিন্তু একটু বিশেষ প্রভাব কিন্তু ফেলে। আর এই কালসর্প যোগটা যে কালসর্প যোগ মানেই যে আমার সব কিছু শেষ হয়ে গেল, আমার কালসর্প যোগ আছে, তা কিন্তু নয়। কালসর্প যোগ থাকা সত্ত্বেও আমি কিন্তু সেলিব্রিটি হতে পারি, আমি কিন্তু জীবনে অনেক কিছু আমি পেতে পারি। কালসর্প যোগ সারা জীবনেই যে থাকবে তা কিন্তু নয়। এই কালসর্প যোগটা মোটামুটি 42 বছর বয়সের পরে কালসর্প যোগ কেটে যায়। কিন্তু আমাদের জীবনের যে মেন সময়গুলো, যেমন ধরো এডুকেশন, যেমন ধরো কর্মজীবন, যেমন ধরো বিবাহ জীবন, এই জিনিসগুলো তো সব আমাদের 42 বছরের মধ্যেই পড়ে থাকে। এডুকেশন সময়টাতে ডিস্টারবেন্স করে, অযথা রাগ জেদ উঠবে, সে যখন নিজে কোনো কিছু চিন্তা করবে, সেই জিনিসটাকে সে ফাইনাল করবে, কারো কথা সে শুনবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে যে সে পড়াশোনা করল, তারপরে একটা মানুষের, আমাদের মধ্যবিত্ত পরিবারে যে পড়াশোনার পরে আমরা কি চেষ্টা করি যে একটা কোনো কর্ম, একটা চাকরি বা কোনো একটা কর্ম করার, সেই জায়গাটাতে কিন্তু তাকে হেকেল হতে হয়। যে ভালো ভালো অফার পাচ্ছে, অফার আসছে, কিন্তু কাজটা হচ্ছে না, এটা কিন্তু ডিউ টু কালসর্প যোগ। আবার তারপরে কি হচ্ছে, কর্ম কোথাও একটা কোনো কিছুভাবে হয়তো জোগাড় করলো, কিছু একটা তার অনুযায়ী সে পেলো না কর্মটা, তারপরে বিবাহের সময়টা যখন আসছে তখন কিন্তু আবার তাকে ডিস্টারবেন্স করছে, বিবাহটা হতে দিচ্ছে, বারবারই তাকে বাধার একটা সম্মুখীন। হ্যাঁ, আপ টু 42 ইয়ার্স পর্যন্ত এ কিন্তু এই যে 3টে পার্ট বললাম, একটা হচ্ছে এডুকেশন, একটা হচ্ছে জব, আর একটা হচ্ছে ম্যারেজ, এই 3টে জায়গাকে কিন্তু এই প্রভাব
কিন্তু বিশেষ করে ফেলছে। তো তার মানে এই নয় যে কালসর্প যোগ আছে মানে আমার বিবাহ হবে না, কালসর্প যোগ আছে মানে আমি চাকরি করতে পারবো না, কালসর্প যোগ আছে মানে আমার পড়াশোনা হবে না। এগুলো সব কিছুই প্রতিকার করা হয়, প্রতিকার করা যায়, এবং প্রতিকার মানে কি তার অনেকাংশ তার যে খারাপ যে রেজাল্ট যেটা দিচ্ছিল সেটাকে অনেকাংশে ভালো করে দেওয়া যায়। সেটাকে সঠিক বিচার এবং সঠিক প্রতিকার করার ফলে সেটাকে কিছু অংশে কম করা যায়। আমি আসবো এই বিষয় নিয়ে আরও আলোচনা করব, কিন্তু তার আগে যারা দর্শক বন্ধুরা আমাদের এই অ্যাস্ট্রোটক অনুষ্ঠান দেখছেন, আপনারা যদি কোনো সমস্যার মধ্যে আক্রান্ত হয়ে রয়েছেন, সমস্যায় জর্জরিত হয়ে আছেন, ভাবছেন যে সমস্যার সমাধান কীভাবে হবে, যদি আপনারা চান যে পণ্ডিত জ্যোতিষগুরু সন্তোষ ভট্টাচার্যের কাছে আসবেন এবং আপনার যে সমস্যার কথা একদম খোলামেলা আলোচনায় ক্লোজ ডোর ভাবে এই কথা জানাবেন এবং সমস্যার সমাধান করবেন, তাহলে আপনারা আসতেই পারবেন। আপনাদেরকে জানিয়ে রাখবো কোথায় কোথায় তার চেম্বার রয়েছে। আপনারা পেয়ে যাচ্ছেন ঝাড়খণ্ডের ধানবাদে হিরাপুরে প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত এবং বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। প্রত্যেক অমাবস্যায় আপনারা পেয়ে যাচ্ছেন তারাপীঠে হোটেল মধুমমতা রিসর্ট, সেখানে পাবেন আপনারা প্রত্যেক অমাবস্যায় সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এবং দুর্গাপুরে আপনারা পাচ্ছেন দুর্গাপুরে হোটেল সেরি বেঙ্গল সগরভাঙায় একেবারে এফসিআই মোড়ের কাছাকাছি প্রত্যেক রবিবার সেখানে পাচ্ছেন সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। নিচে স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে, আপনাদের যার যেটার সুবিধে মনে হচ্ছে, যেটা খুব কাছের লোকেশন মনে হচ্ছে সেখানে চলে আসুন। বুকিং নাম্বার রয়েছে 9732256781। এই নাম্বারে ফোন করুন, নাম বুকিং করুন এবং চলে আসুন চেম্বারে। একেবারে আপনার বাড়ির কাছাকাছি যে চেম্বার মনে হচ্ছে সেই চেম্বারে দেখুন স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে বুকিং নাম্বার, এবং অবশ্যই তার সাথে সাথে কোথায় কোথায় চেম্বার রয়েছে সেইগুলো আরও একবার জানিয়ে রাখবো। ঝাড়খণ্ডের ধানবাদে পাচ্ছেন আপনারা হিরাপুরে প্রত্যেক সোমবার থেকে শনিবার সকাল 11টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। প্রত্যেক অমাবস্যায় আপনারা পাচ্ছেন বীরভূমের তারাপীঠে হোটেল মধুমমতা রিসর্ট সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এবং দুর্গাপুরে পাচ্ছেন হোটেল সেরি বেঙ্গল সগরভাঙা এফসিআই মোড়ের একেবারে কাছে প্রত্যেক রবিবার সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। বুকিং নাম্বার 9732256781। কল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, আপনারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে চলে আসুন এবং এসে আপনার যে জায়গাটাতে সমস্যার মনে হচ্ছে সেই সমস্যার কথা এসে জানান এবং সেটা নিয়ে আলোচনা করুন। আপনি একটুখানি আগে একটা কথা বললেন যে এই যে কালসর্পদোষ বা যে কোনো প্রবলেমই হোক না কেন মানুষের জীবনে, সেটা সঠিক প্রতিকারের উপায় রয়েছে। এই যে সঠিক প্রতিকার, মানুষ তো আজকে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে ধরুন ঠকতে হচ্ছে, কোথাও কোথাও গিয়ে তারা সমস্যার মধ্যে পড়ছে, সেইটাকে একটু তারা কীভাবে বুঝবে, বিচার করবে কীভাবে? অ্যাজ আ অ্যাস্ট্রোলজার আপনি কি বলবেন? দেখুন, যদি কারো কালসর্প যোগ যদি থেকে থাকে, সে নিজেই জাতক বা জাতিকা সে নিজেই একটা কিন্তু আভাস বা লক্ষণ সে কিন্তু পাবে। সেই আভাস এবং লক্ষণটা কী রকম? আভাসটা হচ্ছে কোনো জাতক জাতিকার ছকে যদি তার কালসর্প যোগ যদি থেকে থাকে, তাহলে সে রাত্রিবেলায় ঘুমানোর সময় সাপের বেশি স্বপ্ন দেখবে। আচ্ছা, সাপের স্বপ্ন দেখবে। রাত্রে ঘুমানোর সময় দেখবে যে প্রচুর সাপ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমার গায়ে চাপছে, কোনোটা নিচে নেমে যাচ্ছে, তার কিন্তু এই সাপের কিন্তু একটা স্বপ্ন সে কিন্তু দেখবে। আচ্ছা। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে প্রতিদিনটাই তার মনে হবে চ্যালেঞ্জিং, মানে প্রচণ্ড রকম তাকে স্ট্রাগল করতে হচ্ছে, কোনো জিনিস মানে সফট ওয়েতে হচ্ছে না, মানে সব সময় তার কিন্তু একটা বাধা বা একটা চিন্তা, একটা টেনশন সব কিন্তু লেগেই আছে। এটা কিন্তু সে কিন্তু দেখবে যে এটা কিন্তু আমার হচ্ছে। বিবাহিত জীবনে কিন্তু প্রভাব ফেলবে। বিবাহিত জীবনে প্রভাব ফেলবে মানে কী রকম? কমিটমেন্টের প্রবলেম হবে এবং বিবাহ বিচ্ছেদও হতে পারে। কালসর্পযোগে বিবাহ বিচ্ছেদ হতে পারে, অথবা স্ত্রীর সঙ্গে খুব একটা ভালো কমিটমেন্ট তার থাকবে না। তো ব্যাপারটা হচ্ছে এগুলো হচ্ছে সব কিছু কিউরেবল বলতে আমাদের যে প্রতিকার
প্রতিকার কিন্তু 100% প্রতিকার কোনো কিছুতেই পৃথিবীতে নেই। আমরা যে সমস্যা নিয়ে আমরা ভগবানের কাছ থেকে এসেছি সেইগুলো আমাদেরকে কিন্তু ভোগ করতেই হয়। এরপরে যদি 100% যদি সমস্যার সমাধান হয়ে যেত তাহলে আমাদের দেশে প্রচুর ধনী ব্যক্তি আছে, সমস্যা নিয়ে আর কাউকে থাকতে হতো না। যখন যেটার সমস্যা হতো সেটার প্রেডিকশন করিয়ে নিয়ে সব থেকে ভালো যে লাইফ করতে পারত। কিন্তু তা নয়, যে কোনো প্রতিকার কিন্তু 50 to 55% প্রতিকার করা যায়। একটা ব্যক্তি যে সমস্যায় রয়েছে কিছুটা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসা যায়। যেমন বর্ষাকালে আপনার ছাতার মতো ভিজবো কিন্তু মাথাটা ভিজবে না। হ্যাঁ, বুঝতে পেরেছে তো? তো সেইভাবে আপনারা চিন্তা করবেন যে কালসর্প যোগ বলুন, মাঙ্গলিক দোষ বলুন, বা যা কিছু প্রবলেম আছে সেগুলোকে প্রতিকার করা যায় প্রতিটা জিনিসকেই, এবং 50 to 55% পর্যন্ত প্রতিকার করা যায়। তো একটা মানুষের যেখানে শূন্য ছিল, পুরো একটা কষ্ট ভোগ করছিল, সেখানে যদি তার প্রতিকারটা সঠিকভাবে যদি করে দেওয়া যায় তো জিরোর জায়গায় যদি 55% হয় মানে জানবে যে সেটা 100% অনেকটাই রিকভারি করে গেছে। আমরা প্রতিকারের এই বিষয় নিয়ে আলোচনা করব। সন্তোষবাবু রয়েছেন আজ আমাদের সঙ্গে, জ্যোতিষগুরু জ্যোতিষশাস্ত্রী পণ্ডিত শ্রী সন্তোষ ভট্টাচার্য। কিন্তু তার আগে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আমরা ফিরে আসছি আবারও অ্যাস্ট্রোটক অনুষ্ঠান নিয়ে। আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের-ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের-ই বেঙ্গলে। শের-ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের-ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স। একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম অ্যাস্ট্রোটক অনুষ্ঠানে। সঙ্গে রয়েছেন আমাদের জ্যোতিষগুরু, জ্যোতিষশাস্ত্রী, জ্যোতিষ রত্ন, গোল্ড মেডেলিস্ট পণ্ডিত
সন্তোষ ভট্টাচার্য মহাশয়। আমরা আলোচনা করছি কালসর্প যোগ এবং তার প্রতিকার নিয়ে। কি ভাবে কালসর্প যোগ বোঝা যাবে, একজন জাতক জাতিকা কিভাবে বুঝবে যে তার কালসর্প যোগ আছে বা কত ধরনের কালসর্প যোগ হয়, সেগুলো বিশদে জানালেন। যদিও হাতের সময় মানে আমাদের একটা সীমিত সময়ের মধ্যে অনুষ্ঠান, তাই একদিনে পুরোটা বোঝানো সম্ভব নয়। আমরা চেষ্টা করব প্রত্যেক মানে যেদিন তাকে পাবো আমরা স্টুডিওতে কিছু করে আলোচনা করা। আমরা যাব প্রতিকারের বিষয় নিয়ে, কিন্তু তার আগে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখবো, যারা দেখছেন অনুষ্ঠান আপনাদেরকে জানিয়ে রাখি, স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে কবে কখন কোথায় পণ্ডিত সন্তোষ ভট্টাচার্যকে পাওয়া যাবে। একদম আপনার বাড়ির কাছাকাছি যে লোকেশন মনে হচ্ছে সেখানে নির্দ্বিধায় চলে আসুন আপনার সমস্যা সমাধানের জন্য। আপনারা পাচ্ছেন ঝাড়খণ্ডের ধানবাদে হীরাপুরে সোমবার থেকে শনিবার, প্রত্যেক সোমবার থেকে শনিবার সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত, এবং পাচ্ছেন বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক রবিবার দুর্গাপুরে হোটেল শের ই বেঙ্গল সগরভাঙা এফসিআই মোড়ের একেবারে কাছে। সেখানে পাচ্ছেন প্রত্যেক রবিবার সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়াও আপনারা পাচ্ছেন প্রত্যেক অমাবস্যায় তারাপীঠে হোটেল মধু মমতা রিসর্ট সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আপনারা সেখানে পাচ্ছেন। বুকিং নাম্বারে অবশ্যই কিন্তু ফোন করে আসবেন, বুকিং নাম্বার 97322567Y81। দেখুন ঠিক স্ক্রিনের নিচটাতে যে নাম্বারগুলো ডিসপ্লে হচ্ছে সেই নাম্বারে আপনারা ফোন করুন, এবং চেম্বারও সেখানে ডিসপ্লে করা হচ্ছে আপনাদের সুবিধার্থে। আমাদের হাতে আর বেশিক্ষণ সময় নেই, তাই আর বেশি কথা নয়, আমি একদম সরাসরি চলে আসছি পণ্ডিত সন্তোষ ভট্টাচার্যের কাছে। সন্তোষবাবু, এতক্ষণ ধরে কালসর্প যোগ কি, তার কিভাবে বোঝা যাবে যে কালসর্প যোগ তার মধ্যে আছে কিনা, এটা প্রতিকার উপায়টা কি আছে, মানে কি করলে পরে সে একটুখানি সমস্যা থেকে সমাধান হতে পারে? প্রথমেই বলে রাখি যে কালসর্প যোগের যে প্রতিকার, সেই প্রতিকার প্রথমেই কিন্তু আমি বলবো যে দৈব প্রতিকার করতে হবে। দৈব প্রতিকার মানে হচ্ছে যে শিব ছাড়া এর কিন্তু প্রতিকার অসম্ভব। কারণ আমাদের জীবনের যা কিছু খারাপ, যা কিছু নেগেটিভিটি, সেটাকে একমাত্র খণ্ডন করতে পারেন মহাদেব শিব। তো প্রথম যে দৈব প্রতিকার হলো সেটা হচ্ছে যে কোনো আমাদের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে, 51 পীঠ এবং 4 ধাম, সেই জ্যোতির্লিঙ্গ যেখানে যেখানে আছে সেখানে গিয়ে কালসর্প যোগের পুজো, যজ্ঞ এবং মানে কালসর্প যোগের পুজো অর্থাৎ কালসর্প যোগের নাগ নাগিন পুজো করে পরে, তার অভিষেক করে পরে, যজ্ঞ করে পরে সেই নাগ নাগিন একটি হচ্ছে বাবা শিবের মাথায় একটি দিতে হয়, আর একটি নদীতে বিসর্জন করে দিতে হয়। আচ্ছা। এবং যে অভিষেক করা হয় যে দুধ দিয়ে, সেই অভিষেকের যে দুধ যে আমরা দিলাম, সেই দুধটি কোনো মনসা মন্দিরে সেটি দিতে হয়। বুঝতে পারছো? তো প্রথম হলো আমাদের দৈব প্রতিকার কিন্তু মাস্ট, এবং সেটা কিন্তু ভালো পণ্ডিত দিয়ে করাতে হবে এবং সঠিক জায়গায় যেতে হবে। আরেকটা হচ্ছে বহু প্রাচীন মন্দিরে, শিব মন্দিরে, বহু অনেক প্রাচীন শিব মন্দির 200-500 বছরের, সেখানেও কিন্তু কালসর্পযোগ খণ্ডন হয়, পুজো হয়। তো এটা হচ্ছে প্রথম হচ্ছে দৈব প্রতিকার। দ্বিতীয় প্রতিকার হচ্ছে জেমস্টোন। জেমস্টোন অর্থাৎ আজকাল যা জেমস্টোন যা চলছে বাজারে, তাতে সিনথেটিক জেমস্টোন কিন্তু খুব বেশি পরিমাণে চলছে। সেই জন্যে ভালো জেমস্টোন ধারণ তাকে করতে হবে। আর রাহু কেতুর জেমস্টোন যে আমি একটা গোমেদ একটা ক্যাটসাই পরে নিলাম, সেটা কিন্তু হবে না। কালসর্প যোগ মানে একটা রাহু আর কেতু দুটোর এক পাশে, এবারে রাহু আর কেতুর মধ্যে কিন্তু এবারে বলাবল দেখতে হবে। আচ্ছা। কালসর্প যোগের যে রাহু কেতুর যে অশুভ, যে রাহু এবং কেতু দুটোই গোলমাল, দুটো কিন্তু গোলমাল হতে পারে না। রাহু যদি অশুভ হয় তাহলে সেখানে কেতু কিন্তু শুভ হবে, আর কেতু যদি অশুভ হয় তাহলে রাহু শুভ হবে। তো সেই জায়গাটাকে তার বলাবল, সে কত ডিগ্রি কত মিনিটে সে আছে, এই গাণিতিক ব্যাপারগুলোকে বিচার করে পরে তাকে কিন্তু রাহু অথবা কেতুর
প্রেডিকশন নিতে হবে। এটা হয়ে গেলো জেমস্টোন। আর তৃতীয় নম্বর হলো রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ আমাদের শরীরের সব থেকে বেশি কার্যকর হচ্ছে আমাদের যে নেপাল, ইন্দোনেশিয়া, হরিদ্বার, এইসব জায়গার যে রুদ্রাক্ষ হয় সেই রুদ্রাক্ষ ধারণ করতে হবে। এবং এই রুদ্রাক্ষ যে ধারণ করলেই কালসর্প যোগের জন্য কিন্তু আবার বিভিন্নমুখী রুদ্রাক্ষ আছে। আমাদের একমুখী থেকে 24মুখী পর্যন্ত রুদ্রাক্ষ আছে। এবারে কোন রুদ্রাক্ষটা কালসর্প যোগের জন্য আমি ধারণ করব এটা কিন্তু বিচার্য। যে আমি একটা 5মুখী পরে নিলাম, কি আমি একটা 12মুখী পরে নিলাম, কি একটা 10মুখী পরে নিলাম, এমনি হবে না। এটার জন্যে কিন্তু আছে, বিচার আছে যে তোমাকে পুরোটা প্রেডিকশন করে তোমাকে ঠিক করতে হবে যে কোন মুখীটা তুমি পড়বে বা তোমার এটা গ্রহণযোগ্য হবে, শ্যুট করবে। এই যে একটা কথা বললেন আপনি যে এটা হচ্ছে দৈব প্রতিকার আছে এবং তার পাশাপাশি হচ্ছে জেমস্টোন ও রুদ্রাক্ষ। আপনি বললেন যে প্রচুর পরিমাণে সিনথেটিক জেমস্টোন এখন চলছে। মানুষ তো ধরুন সেখানে গিয়েও একটা তাহলে মানে শিকার হচ্ছে। হ্যাঁ, শিকার হচ্ছে। এবং রুদ্রাক্ষ এই যে একমুখী বা 10মুখী, সেটা আসল যে একদম রুদ্রাক্ষ, কারণ আজকে ডেটে আমরা দেখেছি যে দশকর্মার দোকানেও প্রচুর রুদ্রাক্ষ বিক্রি হয়, আবার মানে মেলাতেও রুদ্রাক্ষ বিক্রি হয়। আসল যে হ্যাঁ এটা একদম পারফেক্ট রুদ্রাক্ষ বা এই স্টোনটা একদম পারফেক্ট, সেটা বুঝবে কি করে? এটা খুব সত্যি কথা যে মানুষ সে নিজের মানে তার খারাপ কিছু প্রভাব থাকার জন্য একজন জ্যোতিষীর কাছে ছুটে গেছে বা কোনো একটা দোকানে জেমস্টোন কিনতে গেছে। এটা যিনি জেমস্টোন বিক্রেতা তিনার উপর নির্ভর করছে যে ওই মানুষটাকে আমি কি জেমস্টোন দেব বা কতটা ভালো দেব। প্রথম কথা হচ্ছে যে জেমস্টোন অবশ্যই সার্টিফাইড হতে হবে, জিএসআই সার্টিফাইড হতে হবে, অথবা যদি কোনো জেমস্টোন তুমি যদি ক্রয় করো সেটা আমাদের জেমোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে কোনো ইয়েতে সার্ভে জায়গাতে তোমাকে গিয়ে পড়ে সেটাকে কিন্তু সার্ভে করিয়ে পড়াটা ভালো। আচ্ছা। এবং সেখানে তোমাকে উইথ সার্টিফিকেট দেবে। যেমন আমি নিজে সার্টিফিকেট তৈরি করে টেস্টিং করিয়ে পরে আমি কিন্তু মানুষকে দিই। এবার হচ্ছে কি যে জেনুইন স্টোন নিতে গেলে সেটা কিন্তু দাম কিন্তু একটু বেশি পড়ে। যে আপনি যদি মনে করেন যে আমাকে অমুক দোকানে বলেছে যে 100 টাকাতে গোমেদ হয়ে যাবে, 100 টাকারটা কিন্তু গোমেদ নয়, সেটা 100 টাকার মতোই কাজ, সেটা 100 টাকার মতনই কাজ করবে। সেগুলো হচ্ছে একদম পুরোপুরি সিনথেটিক ধরতে পারো। বা কোনো প্রবাল, রক্ত প্রবাল, হয়তো কেউ 100 টাকা, 150 টাকা, 50 টাকা করে রতি নিচ্ছে, সেটা কিন্তু সিনথেটিক হবে। তো এই জিনিসগুলো পড়ার জন্য একজন সঠিক জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী বা তাকে দেখিয়ে বা তিনার কাছে ধারণ করা উচিত। আর রুদ্রাক্ষর ব্যাপারটা আমাদের যেমন এটাতে যেমন টেস্টিং হয় সেরকম রুদ্রাক্ষ কিন্তু টেস্ট করা হয়। আচ্ছা। কীভাবে টেস্ট করা হয় না, রুদ্রাক্ষ টেস্ট করা হয়, এক্সরে রিপোর্ট করা হয়। আমাদের যখন কোনো চেস্টের ভিতরে যখন কোনো কিছু প্রবলেম হয় না তখন আমরা এক্সরে রিপোর্ট করানো হয়, ডাক্তারবাবু করেন। সেই রকম একটা রুদ্রাক্ষ যেরকম উপরে যতগুলো মুখ দেখছো ভিতরেও কিন্তু ততগুলোই মুখ থাকবে। এটা কিন্তু একমাত্র এক্সরে রিপোর্ট সেটা তবে ওটা কিন্তু তুমি বুঝতে পারবে। আর তুমি মেলার থেকে নিয়ে নিলে আমি রুদ্রাক্ষ পরে নিলাম, সে কিন্তু হবে না। ওগুলো কিন্তু সব তুমি ধরো এখন রুদ্রাক্ষ সব কাঠের তৈরি হচ্ছে, কাঠের হচ্ছে, হার্ড প্লাস্টিকের হচ্ছে, কিন্তু মানুষের তো কোনো কিছু বোঝার উপায় নেই যে এটা কাঠের না এটা প্লাস্টিকের। কিন্তু অরিজিনাল যে রুদ্রাক্ষ তার কিন্তু দাম আছে এবং তার কিন্তু আইজিএল রিপোর্ট হয়, এক্সরে রিপোর্ট হয়। এবং আমাদের মাথার যে ব্রেনের যে ইয়েটা সেরকম কিন্তু ভিতরেও ওইরকম তার একটা স্পষ্ট একটা ছাপ থাকে। এবং মুখীগুলো 5 মুখী যদি বাইরের থেকে দেখা যায় 5টা রেখা থাকবে। প্রথমে হচ্ছে মুখী কী করে, মুখটা কী,
তো প্রত্যেকটা রুদ্রাক্ষর থেকে একটা করে একটা সুতোর মতো একটা করে লম্বা লম্বা একটা রেখা আসবে। সেই রকম ওই এক্স-রে যখনই করবে তার ভিতরেও কিন্তু সেই মতো একটা করে করে রেখা আসবে, 5টা রেখা আসবে 5 মুখের। তবেই সেটা তুমি জানবে যে এটা হচ্ছে অরিজিনাল রুদ্রাক্ষ। এবং অরিজিনাল রুদ্রাক্ষের মধ্যে সবথেকে ভালো হচ্ছে নেপালের রুদ্রাক্ষটা আমাদের সবথেকে। এবং একটা রুদ্রাক্ষের কি ফাংশন, রুদ্রাক্ষটা কি না, রুদ্রাক্ষের হচ্ছে কি একটা ম্যাগনেটিক ফিল্ড আছে এবং আমাদের শরীরেও একটা কিন্তু ম্যাগনেটিক একটা ফিল্ড আছে। তো একটা রুদ্রাক্ষ যখন আমরা ধারণ করছি তখন আমাদের দুটো ম্যাগনেটিক ফিল্ডের সাথে এসে একটা ওরা তৈরি হচ্ছে, ওরা, বুঝতে পেরেছো তো? সেই ওরাটার থেকে আমাদের শরীরে কিন্তু একটা মানে নার্ভ সিস্টেমের উপরে কিন্তু আমাদের প্রভাব পড়ছে। আমাদের নার্ভ সিস্টেমটা যদি আমাদের ঠিকঠাক থাকে তাহলে আমাদের শরীরের কোনো প্রবলেম হবে না। আর আরেকটা জিনিস সর্বোপরি আমি বলে রাখি যে মন, শরীর এবং আত্মা, এই 3টি জিনিস হলো আমাদের রিলেটেড। তো প্রথম হচ্ছে আমাদেরকে ঠিক করতে হবে। মনটাকে যদি আমরা ঠিক রাখতে না পারি তাহলে কিন্তু আমাদের কোনো কিছুতে কিছু হবে না। কারণ মনের কোনো প্লেসমেন্ট নেই। আমি এখানে তোমার কাছে বসে আছি, আমি এখনই আমেরিকা পাঠিয়ে দিতে পারি আমার মনটাকে। শরীরটা আমার এখানে আছে কিন্তু আমি মনটাকে আমি পাঠিয়ে দিতে পারি আমি আমেরিকা। তো সেই মনটাকে বসে আনা, মনটাকে ধরে রাখা খুবই কষ্টকর। এই যে মানুষের আজকাল এই যে কলিযুগে, তোমার বর্তমান যুগে যে এত মানুষের ব্যাধি, এত রোগ, এটার কারণ হচ্ছে একমাত্র মাইন্ড, মন। আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু মানসিক স্ট্রেসে ভুগছি। আর এই মানসিক স্ট্রেস থেকেই কিন্তু আমাদের শরীরের উপরে ব্যাধি রূপে বিভিন্ন ধরনের রোগ। তো সেই জন্য আগে আমরা কি হয়, আগে মনের রোগ হয়, আগে মনে ব্যাধি আসে, তারপরে সেটা শরীরে ট্রানজিস্ট হয়। তো যাই হোক, তো এখন ব্যাপার হচ্ছে যে দৈব প্রতিকার, জেমস্টোন এবং তার সাথে রুদ্রাক্ষ, এই 3টে ধারণ করলে তার কিন্তু অভূতপূর্ব সে কিন্তু এটার থেকে ফলপ্রাপ্তি করবে। ঠিক আছে না? অবশ্যই। আমাদের হাতে আজকে আর একদমই সময় নেই। অসংখ্য ধন্যবাদ সন্তোষবাবু আমাদের সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য। আবারও আপনাকে আগামী দিনে আমরা পাবো স্টুডিওতে অন্য কোনো বিষয় নিয়ে, সেদিনকে আমাদের আলোচনা হবে। শেষ করব অনুষ্ঠান, কিন্তু তার আগে আরও একবার জানিয়ে রাখবো আপনাদেরকে আপনারা কোথায় কখন কবে পাচ্ছেন পণ্ডিত সন্তোষ ভট্টাচার্যকে। আপনারা পাচ্ছেন ঝাড়খণ্ডের ধানবাদে হীরাপুরে প্রত্যেক সোমবার থেকে শনিবার সকাল 11টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। প্রতিটি অমাবস্যায় আপনারা পাচ্ছেন বীরভূমের তারাপীঠে হোটেল মধুমমতা রিসর্ট সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আপনারা পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে হোটেল শেরি বেঙ্গল সগরবাঙ্গা FCI মোড়ে একেবারে কাছে। প্রত্যেক রবিবার পাচ্ছেন সেখানে সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। বুকিং নাম্বারে ফোন করে অবশ্যই আসুন 9732256781 এই নাম্বারে। আপনারা সকলে খুব ভালো থাকবেন এই আশা রেখেই শেষ করছি আজকের অ্যাস্ট্রোটক অনুষ্ঠান। ধন্যবাদ আবারও সন্তোষবাবু আপনাকে সময় কাটানোর জন্য। জয় মা তারা, জয় মা তারা, জয় মা। সকলেই আপনারা প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য চোখ রাখুন শক্তি নিউজ 24/7 এ পর্দায়। নমস্কার।